দেখতে হবে শেয়ার মার্কেটে নিবেশ না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সবারই মনে একটা স্বাদ জাগে যে আমি বড় লোক হব বা অনেক পয়সা ইনকাম করব। বড় লোক হয়তো আপনি খাটাখাটনি করে হয়ে গেলেন, কিন্তু বড় লোকের যে স্ট্যাটাস এটা কিন্তু ধরে রাখা খুব মুশকিল। কারণ পয়সার দাম, টাকার দাম প্রতিনিয়ত কিন্তু ডিভ্যালুয়েট হচ্ছে, মানে পড়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, 20 বছর আগে যে 1 টাকার কয়েনের যে সাইজটা ছিল, এখন 1 টাকার কয়েনটা আরও হাফ হয়ে গেছে এবং সেই 1 টাকার কয়েনটা কেউ নিতে চাইছে না। তো এই হচ্ছে টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, মানে ইনফ্লেশনের জন্য এরকম হচ্ছে। তো আমাদেরকে কিন্তু সেই স্ট্যাটাসটা ধরে রাখার জন্য এমন কোনো একটা ইনভেস্টমেন্ট করতে হবে যে ইনভেস্টমেন্ট কিন্তু আমাদেরকে বেশি গ্রোথ দেবে, মানে ডিভ্যালুয়েট হতে সাহায্য করবে না, আমাদের কিন্তু তার ভ্যালুয়েশনটা আস্তে আস্তে বাড়িয়ে যাবে। সেরকমই হচ্ছে একটা শেয়ার বাজার। তো আজকে আমরা দেখে নেব যে শেয়ার বাজারে কারা কারা ইনভেস্টমেন্ট করে। কারণ আমাদের এই ফেসবুক পোস্ট বা ইউটিউব পোস্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই দেখতে পাচ্ছি নানান রকমের কমেন্ট করছে যে এটা নাকি জুয়ার জায়গা, এটা নাকি গ্যামলিংয়ের জায়গা, এটা ভুয়ো, এই জিনিসগুলো কিন্তু তারা আলোচনা করছে। তো বন্ধুরা, এটা আপনার জ্ঞান হয়তো আপনার সীমিত, তো সেজন্য আমরা আজকে দেখব কারা কারা এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। তো কারা কারা ইনভেস্টমেন্ট করার আগে আমরা দেখব যে আমাদের বাঙালিদের অবস্থান কোথায় আছে জাতীয় স্তরের সাপেক্ষে, এবং আমাদের পশ্চিমবাংলার যারা গৃহবধূ বা ওয়ার্কিং ওমেন বা মেয়েরা যারা রয়েছে তারা কতটা এই শেয়ার মার্কেটে পার্টিসিপেট করছে, আমরা কিন্তু ভিডিও শেষে একদম তথ্য অনুযায়ী এটা দেখব। তো চলুন আজকে শুরু করা যাক কারা কারা এই ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে করে, এবং আমি যদি না করি তাহলে আমি কতটা পিছিয়ে পড়তে পারি সেই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। তো আমি তন্ময় রয়, শেয়ারম্যান একাডেমি থেকে আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই চ্যানেলে। এতক্ষণ পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করুন আমাদের চ্যানেলটিকে। তো প্রথমেই আমরা দেখি যে স্টক মার্কেটে কারা কারা ইনভেস্টমেন্ট করছে। তো প্রথমে কিছু নাম আমরা দেখব, যেরকম রাকেশ ঝুনঝুনওয়ালা, রমেশ দামানি, রাধাকৃষ্ণন দামানি, রামদেব আগরওয়াল, বিজয় কেডিয়া, নমেশ শাহ, পরনিঞ্জু ভেলিয়াত এবং ডলি খান্না। ডলি খান্না কিন্তু খুব পরিচিত একজন মহিলার নাম, যিনি কিন্তু শেয়ার মার্কেটে বহুত পয়সা ইনভেস্টমেন্ট করেছে। তো কেন বলছি এইগুলো, এবং এইগুলোর থেকে আমরা কিন্তু কোনো বাঙালিকে খুঁজে পাচ্ছি না যে কোনো বড় ইনভেস্টর কিন্তু এখানে রয়েছে। আমাদের কি দূরবীন লাগিয়ে দেখলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনো বাঙালি ইনভেস্টর এত ইনভেস্টমেন্ট করছে না যে তারা এদের সমকক্ষ হতে পারছে। তো এবং এদের একটু দেখে নিই এদের পোর্টফোলিও সাইজটা কতখানি রয়েছে। যদিও ঝুনঝুনওয়ালা সাহেব মারা গেছেন, ওনার লাস্ট হিসাব অনুযায়ী 16,297 কোটি টাকা। রাধাকৃষ্ণন দামানি 1,27,235 কোটি। আশিস ধওয়ান 1,801 কোটি টাকা। মুকুল আগরওয়াল 1,280 কোটি টাকা। অনিল কুমার গোয়েল 563 কোটি টাকা। উদয় কোটাক 812 কোটি টাকা। আকাশ বনসাল 953 কোটি টাকা। আশিস কাচোলিয়া 1251 কোটি টাকা। বিজয় কেডিয়া 516 কোটি টাকা। তো এই যে এত কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, তো তারা তো বোকা নয় যে তারা ইনভেস্টমেন্ট করে রেখেছে। তা আমরা সামান্য 5,000 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতেই আমরা ভয় পেয়ে যাচ্ছি। তো এইবার আমরা দেখব ক্যাটাগরিক্যালি কারা কারা ইনভেস্টমেন্ট করে, এবং আমি কেন করি না বা আমি কেন ভয় পাই ইনভেস্টমেন্ট করতে, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখব একবার। আমরা বাঙালিরা রিস্ক নিতে সাধারণত পছন্দ করি না, যে জন্য বাঙালির থেকে বড় ব্যবসাদারও কিন্তু উঠে আসছে না। কারণ চাকরি করতে আমরা অফিসের মানে চাকরি করতে খুব ভালোবাসি, 10টা 5টা চাকরি হোক এবং 3টের মধ্যে অফিস থেকে বেরিয়ে যাই, এটাই আমাদের একটা মানে ভালো, এসে ডাল ভাত খাই, এটাতেই আমরা শান্তি পাই আর কি। তো মানসিক শান্তি মানুষের যেখানে আছে সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু একটু দেখিয়ে দিলে ভালো হয় যে আমরা কিভাবে এই কাজগুলো করছি আর কি, বা বাঙালির যে স্ট্যাটিস্টিক সেখানে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে অল ওভার ইন্ডিয়াতে আমরা কোন পজিশনে রয়েছি আর কি। তো নর্মালি এই যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলের ওপরে একদম ওপরের জায়গায় আপনি যদি একদম এর ভার্টেক্সটাকে খেয়াল করেন, এই ভার্টেক্সটাকে আমি বুঝবো যে হায়েস্ট রিস্ক, আর তলারটাকে আমি বুঝবো লোয়েস্ট রিস্ক আর কি। তো হায়েস্ট রিস্ক আর লোয়েস্ট রিস্ক নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে হায়েস্ট রিস্ক কোথায়, আমরা সবসময় দেখবেন যে অল্প টাকা নিয়ে
বাঙালি বা গ্রামেগঞ্জে ট্রেনে, এবং আমিও যখন ট্রেনে মানে সফর করি তখন দেখি অনেকে ফিউচার বা অপশানসে ট্রেড করছে। তো একজনকে আমি বললাম যে আপনি নেকেড অপশান ট্রেড কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু লস হতে পারে। আমার দিকে একটু চশমার ওপর দিয়ে এরকমভাবে তাকিয়ে দেখলো যে আমি কে, ঠিক আছে। তো এই যে ওনাকে বলে দিলাম যে আপনি করবেন না, তার পেছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, তো আমরা নর্মালি ব্যাংকে টাকা রাখতে ভালোবাসি বা বাড়িতেই টাকাগুলো রাখতে ভালোবাসি, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু হায়েস্ট সেভিংস হয় যে পোস্ট অফিস অথবা ব্যাংক ফিক্সড ডিপোজিটসে। এটা মাথায় রাখতে হবে। তার মানে এই সেগমেন্টটা হচ্ছে লোয়েস্ট রিস্ক, এবং এর ওপরেই একটুখানি রিস্ক বাড়ছে কিসে, গভর্নমেন্ট বন্ডস বা মানি মার্কেট বা ট্রেজারি নোট, বিলস বা ডেট ফান্ড, এখানে অল্প একটু কিন্তু আপনার রিস্কটা বাড়ছে। এর ওপরে যে রিস্কটা থাকছে সেটা কিন্তু এই ইকুইটি মার্কেট, রিয়েল এস্টেট, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিউচুয়াল ফান্ড, এই জাতীয় ইনভেস্টমেন্টে কিন্তু বাড়ছে। তো আমাদেরকে এইখানটাই থাকতে হবে অ্যাকচুয়ালি। এইখানটা থাকলে পরে কি হবে, অ্যাটলিস্ট আপনার টাকাটা ডিভ্যালুয়েট হবে না। এবং মাথায় রাখবেন যে অনেকেই এখন নন ফাঞ্জেবল টোকেন নিয়ে কিন্তু ট্রেড করছেন। তো মাথায় আমাদের এটাই রাখতে হচ্ছে, যেখানে হায়েস্ট রিটার্ন পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু হায়েস্ট রিস্ক আছে। তাহলে আমি যখন কোনো হায়েস্ট রিস্ক অ্যাসেট ক্লাসে আমি ইনভেস্টমেন্ট করছি বা ট্রেড করছি বা ফিউচার অ্যান্ড অপশানে পয়সা লাগাচ্ছি, তো আমাকে জানতে হবে আমি কিন্তু ওখানে হায়েস্ট রিস্কের মধ্যেও পৌঁছে যাচ্ছি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের উচিত কিন্তু যে একদম মিডিয়াম রিস্ক সেই জায়গাটা কিন্তু থাকা। তো সেই জায়গাটা কিন্তু রেখে যদি আমরা কাজ করি তাহলে অসুবিধা আমাদের হওয়ার কথা নয়। তো আমরা এবার দেখব যে কোন ক্যাটাগরি ইনভেস্টররা আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। প্রথমেই আমরা দেখব যে কত রকম ইনভেস্টর আছে। অ্যাক্টিভ ইনভেস্টর আছে, প্যাসিভ ইনভেস্টর আছে, মানে সর্বদা ট্রেড করছে, আবার কিছু কিছু ইনভেস্টর আছে মাঝে মাঝে ট্রেড করে বা ইনভেস্টমেন্ট করে। স্পেকুলেটর আছে, ভ্যালু ইনভেস্টর আছে। এই দুটো বা চারটে টাইপের কিন্তু ক্যাটাগরি অফ ইনভেস্টর আমাদের নর্মাল মার্কেটে আছে। এটা হচ্ছে তাদের বাই ডিফল্ট নেচার, যে তারা কতভাবে ট্রেড করবে। এরপরে এই যে দেখুন এখানে দেখছি আমি টাইপস অফ ইনভেস্টার্স, এখানে দেখছি এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পারসনস, মানে এটাকে আমি সিম্বলাইজ করেছি যে অনেকে মিলে অ্যাসোসিয়েশন অফ পারসন একটা গঠন করেছে, গঠন করে তারা কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্ট, বিভিন্ন রকমের ট্রাস্ট, আপনারা হয়তো জানেন যে ট্রাস্ট কাকে বলে। তো এই ট্রাস্টও কিন্তু এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। এরপরে আমরা দেখছি বিভিন্ন টাইপের ব্যাংক, সে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সব রকম ব্যাংকই কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করে। এরপরে আমরা দেখছি বিভিন্ন টাইপের ইন্স্যুরেন্স কোম্পানি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করছে। বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট কোম্পানি, সে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা নন লাইফও হতে পারে আর কি, তারা কিন্তু করছে এখানে ইনভেস্টমেন্ট। এলএলপি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, তারাও কিন্তু এইখানে ইনভেস্টমেন্ট করছে। পার্টনারশিপ ফার্ম, তারাও কিন্তু করছে। লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, তারাও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কিন্তু এখানে আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। ডিফারেন্ট টাইপস অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। মিউচুয়াল ফান্ডস কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে যারা আমরা ইনভেস্টমেন্ট করি, অ্যাকচুয়ালি আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, কিন্তু ইনডাইরেক্ট রুট বা ইনডাইরেক্টলি আমরা করছি, যেখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা আমরা করছি না, আমার হয়ে কোনো একটা ফান্ড ম্যানেজার সেটা ম্যানেজ করে দিচ্ছে। তো আমি যখন দুধই খেতে জানি, তাহলে ঘোলটা কেন খাবো? সেই জন্য যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে তারা ইনডাইরেক্ট রুটেই তারা কিন্তু আমাদের সিকিউরিটিজ মার্কেটে আসছে। হতে পারে সেটা ডেট মার্কেট, হতে পারে সেটা ইকুইটি মার্কেট, সেটা তার রিস্ক প্রোফাইল দেখে, রিস্ক বিবেচনা করে তারা কিন্তু সেটা করছে। এরপরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনারা যে কোনো ইউলিপ প্রোডাক্টে করছেন, সেখানেও কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও কিন্তু এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স। তারা কারা? তারাও হচ্ছে ডিফারেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউটস, ফরেনারে, মানে ইউএস, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সব জায়গায় বা দুবাই বা ইউএই বিশেষ করে, যেখানে ধনী দেশ, তারাও কিন্তু আমাদের দেশে এসে করছে কি হিসাবে, অ্যাজ এ ফরেন পোর্টফোলিও ইনভেস্টর হিসাবে কিন্তু তারা করছে। তাহলে এত লোক, এত ক্যাটাগরি অফ ইনভেস্টর যখন শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করছে, তো আমি আর আপনি তো মানে খুবই নগণ্য, তো আমরা কেন ভয়টা পাচ্ছি ইনভেস্টমেন্ট করতে? এরপরে দেখুন, এটাকে আমি বলছি হচ্ছে
হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, HUF। এবার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কনসেপ্টটা কি সেটা একটু আমাদের যে বই সহজেই শিখুন শেয়ার বাজার, সেই বইতে পুরো পরিষ্কার করে লেখা আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি কাকে বলা হয়, ক্যাটাগরি অফ ইনভেস্টার, সেই তারা এর মধ্যে ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে। তাহলে প্রমিনেন্ট সবাই ইনভেস্টমেন্ট করছে, বাচ্চা তারাও ইনভেস্টমেন্ট করছে অ্যাজ এ মাইনর, হ্যাঁ, বাবা মা তাদেরকে হেল্প করছে, বাবা মা তার গার্জিয়ান তারা হেল্প করছে কিন্তু তাদেরকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য। তাহলে আমরা অ্যাডাল্ট হয়ে কেন ইনভেস্টমেন্ট করব না, বা কিসের ভয়, সেই ভয়টাকে আমাদেরকে কিন্তু ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে ইনভেস্টমেন্ট করতে হবে। NRI মানে যারা বিদেশে কাজের সূত্রে, চাকরির সূত্রে বা ব্যবসার জন্য যাচ্ছে, তারাও কিন্তু তাদের এক্সেস অ্যামাউন্ট অফ মানি তারাও কিন্তু আমাদের দেশের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা করছে। PIO মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, PIO মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে যাদের বাবা মা ইন্ডিয়ান, ওখানে সেটেল, এবং তাদের যারা বাচ্চা কাচ্চা হয়েছে তাদেরকে বলা হয় পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারা বিদেশে থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছে। তাহলে এই ক্যাটাগরি ইনভেস্টাররাও তো মানে বোকা নয়, তারাও জানে যে কেন এখানে ইনভেস্টমেন্ট করতে হয়, তারা কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা করছে। এরপরে দেখছি কোঅপারেটিভ সোসাইটি বা ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি, তারাও কিন্তু এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। আমি হয়তো জানি না, কিন্তু দে আর এলিজেবল, তারা কিন্তু করছে এখানে ইনভেস্টমেন্ট। কোঅপারেটিভ সোসাইটিটাও কিন্তু ইনভেস্টমেন্ট করছে, বিভিন্ন ক্লাব করছে, বিভিন্ন ক্লাব তাদের যে এক্সেস অ্যামাউন্ট অফ মানি তারা FD-তেও রাখে, আবার তারা কিন্তু ইকুইটি মার্কেটেও রাখতে পারে। বিভিন্ন ক্লাব, হ্যাঁ, বড় বড় ক্লাব, আপনার পাড়ার ক্লাবও রাখতে পারে। এবার আপনি হয়তো জানেন না কিভাবে রাখতে হয়, সেই সমস্ত প্রসেস আছে, সেই প্রসেসের থ্রু দিয়ে কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্টটা হচ্ছে। তাহলে দেখুন, আপনি যেদিকে তাকাচ্ছেন তারা সবাই কিন্তু এই ইকুইটি মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। তো বন্ধুরা, যে আমরা সাধারণত ফেসবুক পেজ অথবা ইউটিউবে কমেন্টে এসে লিখে দিচ্ছি, এটা আমার মনে যা চাইছে, আমি কোনো রকম রিসার্চ করছি না, কিছু জানছি না, হঠাৎ দেখলাম একটা পোস্ট, একটা কমেন্ট করে দিলাম, যে লোকে ভাবলো যে হ্যাঁ আমি একটু জানি। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করুন, আমার ভালোই লাগে কমেন্টগুলো রিপ্লাই থ্রু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসার জন্য। আপনারা যতটা পারবেন কমেন্ট করুন, তাতে কি হচ্ছে, আমাদের ভিডিওর কোয়ালিটিগুলো কিন্তু আরও ভালো হচ্ছে, এবং আরও 10টা লোক কিন্তু জানতে পারছে যে কিভাবে কি হচ্ছে এই মার্কেটটা, কারা কারা পার্টিসিপেট আছে। দেখুন, এখানে কিন্তু শেষ হলো না। তো এইখানে দেখুন, রিসাইডেন্ট ইন্ডিয়ান মানে আমার আপনার মতন যারা এই দেশে থাকে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করছে। নন রিসাইডেন্ট ইন্ডিয়ান মানে NRI, যেটা বললাম, নন রিসাইডেন্ট ইন্ডিয়ান। কাকে রিসাইডেন্ট ইন্ডিয়ান, কাকে নন রিসাইডেন্ট ইন্ডিয়ান বলা হয়, সেটা কিন্তু আবার আপনি সহজেই শিখুন শেয়ার বাজার বইটি পড়ে। অবশ্যই খুব সহজভাবে বাংলা ভাষায় কিন্তু আপনারা জানতে পারবেন যে NRI কাকে বলা হয় আর RI কাকে বলা হয়। পার্টনারশিপ ফার্ম, আগেও বলেছি যে এরাও কিন্তু ইনভেস্টমেন্ট করে। গ্রামে গঞ্জে শহরে দেখবেন বিভিন্ন 2জন বন্ধু 3জন বন্ধু মিলে তারা একটা পার্টনারশিপ ফার্ম করে ফেলো। তার যে এক্সেস টাকাটা তারা জানেই না তারা কি করে রাখতে হয়। সিকিউরিটিজ মার্কেটে এমন অপশানস আছে যে এক রাতের জন্য যদি আপনি টাকা রাখেন, তাহলে এক রাতের যে ইন্টারেস্ট সেটাও কিন্তু পাওয়া যায়। তো এটাই হচ্ছে সিকিউরিটিজ মার্কেট। তো সিকিউরিটিজ মার্কেট আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ধরুন 1 কোটি টাকা কেউ এক রাতের জন্য রাখলো, তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি পাবেন, কিন্তু সেই টাকাটা যদি আপনার কারেন্ট অ্যাকাউন্টে থাকে আপনি কিন্তু সেটা পাবেন না, তার যে ইন্টারেস্ট। ট্রাস্ট এবং ট্রাস্টি এরাও রাখতে পারে এবং রাখছেও, আগেও আলোচনা করেছি, এরাও রাখছে। নেতা মন্ত্রী এরাও রাখে। যত নেতা আছে আপনি দেখবেন তারা বিভিন্নভাবে টাকা ইনকাম করে এবং তারাও কিন্তু টাকা রাখে। মন্ত্রী অবশ্যই, আমাদের রাজ্যের অনেক মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী এরাও কিন্তু শেয়ার মার্কেটে টাকা রাখে। টাকা রাখাটা কিন্তু কোনো ভয়ের ব্যাপার না। আপনার অ্যাকাউন্টেবল যে টাকা থাকছে, অ্যাকাউন্টিং মানে হোয়াইট মানি যে টাকাটা থাকছে, অবশ্যই আপনি রাখতে পারবেন। তো তার যে রাখার নিয়ম সেইগুলো কিন্তু আপনি রাখবেন, এবং রাখলে পরে তবেই তো তার গ্রোথ আসবে, নাহলে তো সেটা ডিভ্যালুয়েট হয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা প্রসেস বা একটা বাজার, যে বাজারে সবাই পার্টিসিপেট করছে। আপনি যখন সকালবেলা গিয়ে বাজারে যাচ্ছেন, গরিব লোকও বাজার করতে আসছে, বড় লোকও বাজার করতে আসছে। ক্যাটাগরি অফ মানে ইনভেস্টার ইজ ডিফারেন্ট ইন আওয়ার শেয়ার মার্কেট। তো এটা একটা জাস্ট নলেজে শেয়ার করলাম, এবং আমরা দেখব কোনো একজন পার্টিকুলার নেতার কি পোর্টফোলিও রয়েছে। পুলিশ সেও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে। মানে অনেকের প্রশ্ন করে আমাকে যে আমি সরকারি চাকরি করি, আমি কি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো? নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না?
হ্যাঁ, কোথাও লেখা নেই যে সরকারি কর্মচারী শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারবে না। তো এটাও মাথায় রাখতে হবে। একটা জাস্ট তার ব্যালেন্স শিট আমি দেখাচ্ছি, আমাদেরই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের। দেখুন এখানটায় তিনি কত টাকা শেয়ার মার্কেটে রেখেছেন এবং তার ওয়াইফের নামে কত টাকা রেখেছেন। এখানটা কবেকার? 31/3/2022, 31/3/2022, এটা 31/3/2022। এই 31/3/2022-এ উনি কত টাকা শেয়ার মার্কেটে রেখেছে এটা কোথা থেকে পাওয়া গেল? উনি যখন ভোটের সময়, ইলেকশনের সময় এফিডেভিট সাবমিট করে গভর্নমেন্টের কাছে, সেখান থেকেই তিনি এটা দিয়েছেন। তাহলে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা কোটেড সিকিউরিটিজ রয়েছে, মানে এখানে 7 কোটি টাকার কিন্তু তার শেয়ার রয়েছে। এখানে মিউচুয়াল ফান্ডে কত টাকা করেছে? মিউচুয়াল ফান্ডে দেখুন এখানে রয়েছে প্রায় 11 লাখ টাকার কিন্তু রয়েছে। বন্ডে কত টাকা রয়েছে? বন্ডে রয়েছে 1,40,00,000 টাকা। তো এত টাকা তিনি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে। তাহলে তিনিও বোকা নন, হ্যাঁ, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো সাধারণ মানুষও তো ফলো কাউকে না কাউকে করতে হবে, কোনো একজন জ্ঞানী ব্যক্তিকেই তো করতে হবে। তো দেখা যাক উনি ওনার ওয়াইফের নামে কত টাকা রেখেছে। ওনার ওয়াইফের নাম সীমা গোয়েল। এই সীমা গোয়েল কোটেড সিকিউরিটিজ, দেখুন এখানে মার্কেট ভ্যালু রয়েছে 37 লক্ষ টাকা রয়েছে, 37 লক্ষ টাকার এখানে কিন্তু রয়েছে। তো এই মানে উনি তো রেখেইছেন, ওনার ওয়াইফও ওখানে কিন্তু রেখেছেন টাকা। তাহলে একটা ফ্যামিলি নিশ্চয়ই রাখতে পারবেন দুজনের। এরপরে আমরা দেখব যে আজকে 19শে জানুয়ারি 2025 সালের যে আনন্দবাজার পত্রিকায়, সে আনন্দবাজার পত্রিকায় দেখুন এখানে একটা খবর বেরিয়েছে। খবরটা কি রয়েছে? যে খবরটা রয়েছে এরকম যে শেয়ার বাজারে মহিলাদের উপস্থিতিতে পিছিয়ে রাজ্য, মানে আমাদের পশ্চিমবঙ্গ শেয়ার বাজারে মহিলাদের উপস্থিতিতে পিছিয়ে রাজ্য, এরকম একটা সমীক্ষা বেরিয়েছে। যেখানে কি বলছে, পশ্চিমবঙ্গে এটা রয়েছে 22.9% আর কি, 22.9%। সেখানে মহারাষ্ট্রে রয়েছে 27.7%, গুজরাটে রয়েছে 27.4%। তো এই খবরটা আপনারা নিশ্চয়ই পড়বেন আনন্দবাজার পত্রিকায়। তো এখান থেকে আমি বলার চেষ্টা করছি কি, মহিলারাও কিন্তু আমাদের রাজ্যে খুব একটা পিছিয়ে নেই। তো একটা মহিলা যদি ইনভেস্টমেন্ট করতে পারে, এবং আমরা প্রেফার করি একটা মহিলা ইনভেস্টমেন্ট করুন, ট্রেডিং করুন। তারা তো নর্মালি ঘর সামলান, তো ঘর সামলিয়ে তারা যে অবসর সময়টা পান, তারা পড়াশোনা করুক, একটু পড়াশোনা করে তারা আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করুক, যাতে কিনা তার পরিবারের যে মানে সেভিংসটা হচ্ছে, সেভিংসটাকে যেন তারা ইনভেস্টমেন্টে রূপান্তরিত করে টাকাটাকে যাতে ডিভ্যালুয়েট না হয়, টাকার জন্য গ্রোথ হয়, এবং অ্যাজ এ ফ্যামিলি তারা যেন ফ্রিডম উপভোগ করে, মানে ফিনান্সিয়াল ফ্রিডম উপভোগ করে। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।